সুনাম বা রেপুটেশন এটা একদিকে যেমন তৈরি করতে হয় তেমনি সংকটের সময় সেটাকে রক্ষা করাটাও কিন্তু বিশাল এক চ্যালেঞ্জ। আর এই দুটো কাজই হল মডার্ন পাবলিক রিলেশনস বা জনসংযোগের একেবারে মূল ভিত্তি। চলুন আজকের এই আলোচনায় আমরা গভীরে গিয়ে দেখি কিভাবে এই অদৃশ্য শক্তিটা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে আর বিশ্বাস তৈরি করে। একটু ভেবে দেখুন তো, একটা সুপারহিট সিনেমা, মানুষের জীবন বাঁচানো একটা স্যালাইন আর একটা ভয়াবহ প্লেন ক্র্যাশ, এই তিনটা একদমই আলাদা ঘটনার মধ্যে। আচ্ছা, মিলটা ঠিক কোথায় থাকতে পারে? এর উত্তরটা হল পাবলিক রিলেশনস। হ্যাঁ, জনসংযোগ। এটাই সেই অদৃশ্য শক্তি যা আমাদের পারসেপশন বা ধারণাকে বদলে দেয় আর আস্থার ভিত গড়ে তোলে। তাহলে এই যে আমরা পাবলিক রিলেশনস বা পিআর বলছি, জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু প্রচার বা পাবলিসিটি না, এর থেকে অনেক বড় কিছু। সত্যি বলতে এটা হলো কৌশলগতভাবে সম্পর্ক তৈরি করার একটা শিল্প। পাবলিক রিলেশনস সোসাইটি অফ আমেরিকা বা পিআরএসএ এর একটা সুন্দর সংজ্ঞা আছে। তারা বলছে, জনসংযোগ হলো এমন একটা কৌশলগত যোগাযোগ প্রক্রিয়া যা একটা প্রতিষ্ঠান আর তার জনসংঘ বা পাবলিক্সের মধ্যে মিউচুয়ালি বেনিফিশিয়াল, মানে দুই পক্ষের জন্যই লাভজনক এমন সম্পর্ক তৈরি করে। এখানে দুটো শব্দ খেয়াল করার মতো, এক কৌশলগত আর দুই পারস্পরিক উপকারী সম্পর্ক। এই যে কৌশলগত প্রক্রিয়ার কথা বললাম, এটাকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো মানুষের ধারণাকে প্রভাবিত করা, কারণ দেখুন, মানুষ যা বিশ্বাস করে সেটাই তো তার কাছে বাস্তবতা। এরপর দ্বিতীয় কাজটা হলো যারা মূল অংশীদার বা স্টেক হোল্ডার্স, তাদের সাথে একটা সংযোগ তৈরি করা। আর সবশেষে এই যোগাযোগের ওপর ভিত্তি করে একটা মজবুত দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে তোলা। তো জনসংযোগের প্রথম আর সবচেয়ে জরুরি পিলারটা হলো প্রোঅ্যাক্টিভলি বা আগে থেকে সুনাম তৈরি করা। আর এই কাজটা করার জন্য একটা দারুণ শক্তিশালী উপায় হলো মিডিয়া রিলেশনস, মানে গণমাধ্যমের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি এবং রক্ষা করা। এখানে একটা খুব জরুরি বিষয় বুঝতে হবে, সেটা হলো আর্নড মিডিয়া আর পেইড মিডিয়া, মানে বিজ্ঞাপন। এই দুটোর মধ্যে পার্থক্যটা, বিজ্ঞাপন তো সোজা হিসাব, টাকা দিয়ে জায়গা কেনা, সেখানে কি বলা হবে তার পুরো নিয়ন্ত্রণ আপনার হাতে। কিন্তু আর্নড মিডিয়া একদম অন্য জিনিস। যখন একজন সাংবাদিক বা সম্পাদক আপনার গল্পটাকে গুরুত্বপূর্ণ মনে করে নিজে থেকেই সেটা প্রকাশ করেন, সেটাই আর্নড মিডিয়া। আর ঠিক এই কারণেই এটা অনেক বেশি বিশ্বাসযোগ্য হয় আর মানুষের মনে দীর্ঘমেয়াদী আস্থা তৈরি করে। আচ্ছা, সাংবাদিকদের কাছে এই গল্পগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা বেসিক টুল হলো প্রেস রিলিজ। এর একটা ধরাবাঁধা কাঠামো আছে। যেমন একটা মনোযোগ কাড়ার মতো হেডলাইন থাকতে হবে। প্রথম প্যারাগ্রাফেই থাকতে হবে মূল তথ্যগুলো, কে, কি, কোথায়, কখন, কেন। এরপর আসবে বিস্তারিত বিবরণ, আর শেষে বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য কোম্পানির কোনো লিডারের একটা উক্তি। অনেক তো তত্ত্বীয় কথা হলো, এবার চলুন বাস্তবে দেখি এই কৌশলটা কিভাবে কাজ করে। বাংলাদেশে এর একটা অসাধারণ উদাহরণ হলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি বা এসএমসি। এসএমসি কিন্তু শুধু ঢাকার মিডিয়ার উপর বসে থাকেনি, তারা একেবারে তৃণমূল পর্যায়ে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। তারা প্রতি বছর প্রায় 17,000 স্থানীয় স্বাস্থ্যকর্মীকে ট্রেনিং দেয়, আর এই স্বাস্থ্যকর্মীরা কিন্তু নিজেদের কমিউনিটিতে খুব প্রভাবশালী আর বিশ্বস্ত মুখ। আর এখান থেকেই একটা দারুণ জিনিস শেখার আছে। কার্যকর পিআর মানে কিন্তু শুধু মিডিয়ার শিরোনাম হওয়া না, এর আসল কাজ হল তৃণমূল পর্যায়ে এমন একটা বিশ্বস্ত নেটওয়ার্ক তৈরি করা যা সমাজের আসল পরিবর্তনের গল্প বলবে। কিন্তু ভাবুন তো, যে সুনাম তৈরি করতে বছরের পর বছর লেগে গেল, সেটা যদি এক মুহূর্তে ভেঙে পড়ার জোগাড় হয়, তখন কি হবে? চলুন এবার আমরা পিআরের সবচেয়ে কঠিন দিকটা নিয়ে কথা বলি, সংকটকালে সুনাম রক্ষা করা। সংকট মোকাবিলার ব্যাপারটা সাধারণত তিনটা ধাপে হয়। প্রথমটা হলো প্রি ক্রাইসিস, মানে সংকটের আগেই পরিকল্পনা আর প্রস্তুতি নিয়ে রাখা। এরপর আসে ইন ক্রাইসিস, মানে সংকট চলাকালীন অবস্থা, তখন খুব দ্রুত আর স্বচ্ছভাবে সাড়া দিতে হয়। আর সবশেষে হলো পোস্ট ক্রাইসিস, যখন সুনাম পুনরুদ্ধারের কাজ করতে হয় আর পুরো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। একটা সংকটের সময় কোনো কোম্পানি নিজেকে কিভাবে তুলে ধরে তার উপর কিন্তু তাদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। এক্ষেত্রে আমরা দুটো একদম ভিন্ন কৌশল দেখতে পাই। একদল রক্ষাকর্তা বা প্রোটেক্টরের ভূমিকা নেয়, আর আরেক দল নিজেদেরকে শিকার বা ভিকটিম হিসেবে দেখানোর চেষ্টা করে। এই দুটো উদাহরণ দেখলেই কৌশলগত পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন 2018 সালের কাঠমান্ডু বিমান দুর্ঘটনার পর ইউএস বাংলা এয়ারলাইন্স কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোলের উপর দায় চাপিয়েছিল। তারা নিজেদেরকে পরিস্থিতির শিকার হিসেবে দেখিয়েছে। ঠিক তার উল্টোটা করেছিল জনসন অ্যান্ড জনসন 1982 সালের টাইলেনল সংকটের সময়।
তারা কোনো অজুহাত না দিয়ে মানুষের সুরক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিল আর এভাবেই তারা নিজেদেরকে মানুষের রক্ষাকর্তা হিসাবে প্রতিষ্ঠা করে। ঝড় তো কেটে গেল, কিন্তু এরপরই শুরু হয় আসল কাজটা, হারানো আস্থা আবার তৈরি করা। চলুন দেখি এই কঠিন কাজটা আসলে কিভাবে করা হয়। উইলিয়াম বেনোয়েটের ইমেজ রিপেয়ার থিওরি নামে একটা অনেক মজার তত্ত্ব আছে। সেখানে সুনাম ফেরানোর জন্য 5টা সাধারণ কৌশলের কথা বলা হয়েছে, যেমন 1. দায়ে অস্বীকার করা, 2. দায়িত্ব এড়ানো, 3. ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানো, 4. ভুল সংশোধনের জন্য কোনো পদক্ষেপ নেওয়া, আর 5 নম্বরটা হল অনুশোচনা প্রকাশ করে পুরো দায়িত্ব স্বীকার করে নেওয়া। আসল বিষয় হলো এই কৌশলগুলো বাস্তবে কিভাবে ব্যবহার করা হচ্ছে। এই টেবিলটা দেখলেই বোঝা যায়, একদিকে ইউএস বাংলা দোষারোপের পথ বেছে নিয়েছিল, আর অন্যদিকে জনসন অ্যান্ড জনসন শুধু সম্পূর্ণ দায়িত্বই স্বীকার করেনি, সাথে সাথে একটা যুগান্তকারী পদক্ষেপও নিয়েছিল। ফলাফল, তারা শুধু হারানোর সুনামই ফিরে পায়নি, বরং তাদের ব্র্যান্ড আরও শক্তিশালী হয়ে উঠেছিল। তবে একটা কথা মনে রাখতে হবে, সুনাম পুনরুদ্ধারের কোনো এক সাইজ ফিটস অল সমাধান নেই। এটা এক এক সংকটে এক এক রকম হয়। এর মাত্রা একটা ছোটখাটো সমাধান থেকে শুরু করে পুরো সিস্টেম বদলে ফেলার মতো বড় হতে পারে। এর প্রথম লেভেলটা হলো ট্যাকটিক্যাল ফিক্স, মানে একটা কৌশলগত সমাধান। জনসন অ্যান্ড জনসনের ট্যাম্পার প্রুফ প্যাকেজিংয়ের একটা ক্লাসিক উদাহরণ। এটা ছিল একটা দৃশ্যমান, কার্যকরী সমাধান যা তৎক্ষণাৎ তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দিয়েছিল। এর পরের লেভেলটা আরও গভীর। এটা হলো প্রাতিষ্ঠানিক সংস্কার বা অর্গানাইজেশনাল ওভারহল। যেমন একটা ইকোলাই আউটব্রেকের পর ফাস্ট ফুড চেইন জ্যাক ইন দ্য বক্স তাদের পুরো ফুড সেফটি সিস্টেমে একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, আর সেটা পরে পুরো ইন্ডাস্ট্রির জন্যই একটা মডেল হয়ে যায়। আর 3 নম্বর, সবচেয়ে গভীর যে স্তরটা, সেটা হলো ইকোসিস্টেম ট্রান্সফরমেশন, মানে পুরো ব্যবস্থাকেই বদলে ফেলা। 2013 সালের রানা প্লাজা ধসের মতো ভয়াবহ সংকট কিন্তু কোনো একটা কোম্পানির একার পক্ষে সমাধান করা সম্ভব ছিল না। এর জন্য দরকার হয়েছিল আন্তর্জাতিক চুক্তি আর পুরো ইন্ডাস্ট্রি জুড়ে সংস্কার, যা গোটা সাপ্লাই চেন বা ইকোসিস্টেমকেই বদলে দিতে বাধ্য করে। তাহলে সব মিলিয়ে আমরা কি দেখলাম? আধুনিক জনসংযোগ বা মডার্ন পিয়ার আসলে একটা কন্টিনিউয়াস সাইকেল বা চক্র, যেখানে প্রথমে উদ্যোগ নিয়ে আস্থা তৈরি করা হয়, সংকটের সময় সে আস্থাকে রক্ষা করা হয়, আর সংকটের পর আবার কৌশল খাটিয়ে সেই আস্থাকে নতুন করে গড়ে তোলা হয়। একটা কথা আছে, আস্থা তৈরি করতে লেগে যায় বছরের পর বছর, কিন্তু ভাঙতে লাগে মাত্র এক মুহূর্ত। প্রশ্ন হলো, সেই মুহূর্তটাতে সঠিক কৌশলটা কী হবে?